বাবলাতলা গ্রামে গিয়াস উদ্দিন নামের এক কৃষক তার বউয়ের সাথে বসবাস করত। তার 4টি মেয়ে ছিল, তাদের নাম মাহিলা আর অন্যজনের নাম নাজিয়া। পারভিন আর সীমা গিয়াসের 4টি মেয়ে দেখতে অনেক সুন্দর ছিল। তাদের মতো দেখতে ওই গ্রামে আর কেউ ছিল না। বাবলাতলা গ্রামে মেয়েদের লেখাপড়া করা সেটি অনেক বড় অন্যায়ের কাজ মনে করত। তাদেরকে অন্য বাড়ির সম্পদ মনে করে তাদেরকে রান্না বান্নার কাজ শেখাতো আর বাড়ি মুছার কাজ করাতো। গিয়াসউদ্দিনের মেয়েরা অনেক সাহসী ছিল আর গিয়াসউদ্দিনের 4 মেয়েকে তার ছেলে মনে করত। একদিন গিয়াসউদ্দিন আর তার বউ রাজিয়া তাদের 4 মেয়েকে তাদের কাছে ডেকে আনে আর তাদের সাথে কথা বলে। গিয়াসউদ্দিন তার 4 মেয়েকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বাড়িতে এই কথা উঠতেই অনেক ঝামেলা হয়ে যায়। তখন গিয়াসউদ্দিন ওই কথা ওইখান থেকে বাদ দিয়ে দেয় আর বাড়ির লোক যেইভাবে বলে সেইভাবেই থাকে। একদিন গিয়াসউদ্দিন তার 4 মেয়ের সাথে কথা বলছিল। কথায় কথায় মালিহা তার বাবাকে বলে, বাবা, আপনি কি আমাকে সাঁতার কাটা শিখাবেন? আমি সাঁতার কাটা শিখতে চাই। আমি যখন কাউকে সাঁতার কাটতে দেখি তখন আমারও মনে হয় আমিও যেন মাছের মতো সাঁতার কাটতে পারি। আচ্ছা, তুমি পানিতে সাঁতার কাটতে চাও? তখন তার ছোট মেয়ে সীমা বলে, বাবা, আমার তো সাঁতার কাটতে অনেক ভয় পায়। আমার তো শুধু সাজগোজ করতে ভালো লাগে। তখন পারভিন সীমার কথা শুনে তার বাবাকে বলে, বাবা, আপনি কি জানেন 10 দিন আগে আনিস চাচার মেয়ে রুমালির বিয়ে হয়েছিল। তখন সবাই তাকে বলছিল কত সুন্দর করে সাজগোজ করেছো। ওই সব সাজগোজ সীমা তাকে সাজিয়ে দিয়েছিল। সীমা সবাইকে অনেক সুন্দর করে সাজগোজ করে দেয়। তখন গিয়াসউদ্দিন আশ্চর্য হয়ে সীমাকে তাকিয়ে দেখে আর তাকে বলে, কি সত্যি সীমা, তুমি তাকে সাজিয়েছিলে? তোমাকে কেউ দেখে তো নেয় নাই? না বাবা, আমরা সবাই মিলে লুকিয়ে তাকে সাজিয়ে দিয়েছিলাম। একথা শুধু মা জানে। গিয়াসউদ্দিন লম্বা শ্বাস নেয় আর তার মেয়েদেরকে বলে, ও আমার সোনা মুনিরা, তোমরা যেটা চাও সেটাই করবে, কিন্তু বাড়িতে এসব কথা যেন কেউ না জানতে পারে। তোমরা সবাই আমার জীবন। তোমাদের যদি কেউ কিছু বলে তাহলে আমি সহ্য করতে পারি না, আমার মনে অনেক আঘাত লাগে। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি আমি। বাবা যান, আপনি কি জানেন পারভিন আপু রবিউল ভাইয়ের মোবাইল দেখে অনেক সুন্দর একটি কেক বানিয়েছে। দেখতে অনেক সুন্দর ছিল আর তা খেতে অনেক স্বাদ ছিল। আরে বাহ, কি অতুলনীয় স্বাদ ছিল। রবিউল তাদের চাচার ছেলে ছিল। সে শহরে লেখাপড়া করত আর সে যখনই ছুটি পেত বাড়ি আসতো। তখন পারভিন তাকে বিভিন্ন প্রকার কেক বানিয়ে খেতে দিত। তখন গিয়াসউদ্দিন তার মেয়ে রাজিয়াকে বলে, আরে আমার মেয়ে নাজিয়া, সবাই তো সবার কথা বললো, তুমি তো বলো কিছু, তুমি যা জানো। গিয়াসউদ্দিনের স্ত্রী রাজিয়া গিয়াসউদ্দিনের জন্য দুধ নিয়ে আসার সময় বলে, তার তো শুধু কথা বলতেই ভালো লাগে আর তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে সবাইকে তার সব কাজ করিয়ে নেয়। রাজিয়ার মুখে একথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। তারপর গিয়াসউদ্দিন দুধ পান করে ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু তার মেয়েদের আকাঙ্ক্ষার কথা শুনে পুরো রাত ঘুমাতেই পারে না। সকালে ঘুম থেকে উঠে সে ভাবে যে দেরি তো হয়ে গেল। এখন সে ভাবে যে যতই দেরি হোক না কেন, এখন তার মেয়েদেরকে শেখাবে, যেটা তারা শিখতে চায় সেটা শিখাবে, তাদের চাওয়া পাওয়া পূরণ করবে। সে অল্প কিছু রাগ তার চেহারাতে নিয়ে বলে, মালিহা, তুই আজকে থেকে আমার সাথে জমিতে যাবি, আর হ্যাঁ, সাথে কাপড়ও নিয়ে নিবি। মালিয়া আর রাজিয়া কিছুই বুঝতে পারছিল না। আচমকা বাবাকে কি হলো। পরে গিয়াসউদ্দিন, মালিয়া আর রাজিয়া 3 জন মিলে জমিতে চলে যায়। গিয়াসউদ্দিনের জমির পাশ দিয়ে নদী বয়ে চলতেছিল। নদীর পাশে যেতে গিয়াসউদ্দিন তার মেয়েকে বলে, আরে সোনামণি, মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছো? সাঁতার কাটা শিখবে না? এ কথা শুনে মালিয়া অনেক আনন্দিত হয়ে যায়। গিয়াসউদ্দিন তার মেয়েকে সাঁতার কাটা শিখায়। প্রথমে প্রথমে সে ঠিক মতো সাঁতার কাটতে পারছিল না, কিন্তু 3-4 দিনের ভিতরে মালিয়া সাঁতার কাটা শিখে যায়। এখন মালিয়া অনেক জোরে জোরে সাঁতার কাটতে পারে। কিছুদিন এইভাবে কেটে যায়। এখন গিয়াসউদ্দিন বাড়ির লোকদের কাছ থেকে লুকিয়ে পারভিনকে মোবাইল কিনে দেয়, যা দেখে বিভিন্ন প্রকার রান্না করা শিখে নেয়। আর নাজিয়াও তার কথা তৈরি করে তার নিজের প্রফেশনাল ক্যারিয়ার বানানোর কথা ভাবে। আর ফেসবুকের থ্রু অনলাইনে মার্কেটিং কিভাবে করা যায় সেটি শিখে। আর এভাবে সীমা আরো প্রফেশনাল মেকআপ করা শিখে নেয়। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন কাজ করার সময় গিয়াসউদ্দিন আর রাজিয়াকে এক বিষাক্ত সাপে দংশন করে আর তাদের ওইখানে মৃত্যু হয়ে যায়। একথা শুনে তাদের 4 বোনের মনে হচ্ছিল তাদের মাথার উপর পাহাড় ভেঙে পড়েছে। তারা 4 বোন অনেক কান্নাকাটি করছিল
এখন তারা 4 বোন তাদের চাচা আনিস, চাচি মমতাজ আর তাদের দাদা দাদির সাথে থাকতে লাগে। তারা যেভাবে বলতো তারা 4 বোন সেইভাবে চলতো আর বাড়ির সব কাজ তারাই করতো। একদিন তাদের চাচির মা তাদের বাড়ি আসে আর চাচি মমতাজ মালিয়াকে বলে, মালিয়া, এক গ্লাস পানি নিয়ে আসো তো, দেখো তোমার নানি এসেছে। তখন মমতাজের মা মমতাজকে বলে, মমতাজ, এটা কি হচ্ছে? তুমি এদেরকে এত আদর করে কেন রাখছো? তোমার কি জানা আছে একটি মেয়ের বিয়েতে কত খরচ হয়? আর তোমার যা তো 4টি মেয়ে রেখে চলে গেছে। আর দেখো, আমার যদি কথা শোনো তাহলে এখন থেকে তাদের কোনো গরিব ঘরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে পরে বেশি টাকা পয়সা খরচ করতে হবে না। মা, তুমি এ কেমন কথা বলছো? আরে তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে না? খালি মাথায় গোবর ভরা আছে। নিজের ছেলের প্রতি কিছু খেয়াল কর, ওর জন্য কিছু বাঁচাবি না সব এদের পিছনে শেষ করে দেবি। মালিয়া সব কথা আড়াল থেকে শুনে নেই। তার মনের ভিতরে অনেক আঘাত লাগে। সে চুপচাপ হয়ে পানি দিয়ে সেইখান থেকে চলে যায় আর তার বোনদের কাছে সব কথা কাঁদতে কাঁদতে বলে। তার মায়ের কথা শুনে তার চাচি এখন তাদের সাথে খারাপ ব্যবহার করতে লাগে। কিছুদিনের ভিতরে গ্রামের এক গরিব লোকের ছেলের সাথে মালিয়ার বিয়ে ঠিক করে দেয়। মালিয়ার বিয়ের জন্য মালিয়ার চাচি বাড়ির সকলকে রাজি করে। এসব কথা নাজিয়া শুনে নেই আর তার বোনদের কাছে গিয়ে সব কথা বলে। আপু, আমাদের বাবা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আজকে ওই সময় চলে এসেছে। আমাদের নিজেদের প্রচেষ্টায় কিছু না কিছু একটা করতে হবে, না হলে পরে আমাদের বাবার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করতে পারি? আপু, যদি এখন আমরা ভালোভাবে বাঁচতে চাই আর মেয়েদের স্থান কোথায় সেটা যদি সকলকে দেখাতে হয়, তাহলে পরে আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি নাজিয়া, তুমি তো পাগল হয়ে যাও না যে তুমি উল্টাপাল্টা কথা বলছো? আপু, তুমি কি সারা জীবন মানুষের দয়া নিয়ে বেঁচে থাকতে চাও? আর এদিকে যদি বিয়ের পরে তোমার মেয়ে সন্তান হয় তাহলে আবার শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে কথা শুনতে হবে। আমরা আজ এবং কি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। আর হ্যাঁ, যদি তোমরা যেতে না চাও তারপরও আমি তোমাদেরকে জোর করে নিয়ে যাব। তুমি আমাদের বাবা মায়ের মতো। নাজিয়া বোনদের ভিতরে অনেক সাহসী ছিল এবং কি সে কথা অনেক শক্তভাবে বলতে পারতো। তার বোন মালিয়াকে রাজি করিয়ে নেই। এখন তারা 4 বোন মিলে একটি চিঠি লিখে তাদের দাদা দাদির জন্য রেখে যায় আর সেইখান থেকে তারা চলে যায়। সেই চিঠিতে লিখেছিল, দাদাজি, আমাদের ক্ষমা করবেন, আমরা এখন আর এইখানে থাকতে পারলাম না। চাচি মালিয়ার বিয়ে একটি গরিব ঘরে ঠিক করেছে। আজ যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে এটা কোনোদিনই করতে দিত না। আর আজকে আমরা আমাদের বাবা মার দেওয়া শিক্ষা পুঁজির সাথে করে আর অল্প কিছু টাকা নিয়ে গেলাম। কিছু টাকা জমা হলে সেই টাকাও আমরা ফেরত পাঠিয়ে দেব। আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন না, আমরা 4 জন একসাথে আছি। এখন তারা 4 বোন শহরে চলে যায় আর ওইখানে সীমা তার নিজের একটি বিউটি পার্লার চালু করে। মালিয়া সুইমিং পুলের কাজ শুরু করে, পারভিন রেস্তোরাঁ ব্যবসা শুরু করে, সাথে ফেসবুকে একটি পেজ চালু করে আর এদিকে নাজিয়া একটি কোম্পানিতে অনলাইন মার্কেটিং এর ব্যবসা শুরু করে। কয়েক বছরের ভিতরে তারা 4 বোন অনেক সফলতার উচ্চতায় পৌঁছে যায়। এখন তারা প্রতিষ্ঠিত মেয়ে হয়ে যায়। গ্রাম থেকে শহরে পড়তে যাওয়া মেয়েদের মুখ থেকে তাদের দাদা দাদি তাদের 4 বোনের সুনামের কথা শুনে আর সাথে তাদের ভালো কাজের খবর পত্রিকায় ছাপা দেখতে পায়। তার নিজের নাতনিদের সুনামের কথা শুনে পত্রিকায় খবর পড়ে তারা শহরে চলে যায়। ওইখানে গিয়ে দেখতে পায় তাদের বড় বাড়িঘর, চাকর বাকর দেখে তারা আশ্চর্য হয়ে যায়। আর তাদের দাদা আর চাচি তাদের কাছে ক্ষমা চায়। না দাদা যান, না চাচি, আপনারা আমাদের কাছে ক্ষমা চাইবেন না। আমরা আপনাদের কাছে অনেক ছোট। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই মেয়েরাও ছেলেদের চাইতে কোনো অংশে কম না। যদি তারা সাহস করে চেষ্টা করে তাহলে পুরো দুনিয়া জয় করে দেখাতে পারে। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যদি ঘরের মেয়েরা লেখাপড়া হয় তাহলে তারা পুরো ঘরকে আলোকিত করতে পারে।